চোট বা আঘাত লেগেছিল? আঘাত আমাদের? স্যার, আপনার কথার মানে কি? আমাদের কেন চোট লাগবে? আপনারা আমাদেরকে সন্দেহ করছেন? যতক্ষণ এই কেসটা সলভ না হবে আমরা সবার উপরেই সন্দেহ করব। আর আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের সন্দেহ আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাই প্লিজ কোঅপারেট। সারিকা, আচ্ছা, তুমি কি ঠিক আছো? অভিজিৎ, সারিকা, দয়া স্যার। তুমি ঠিক আছো? স্যার, মানালি বৌদি আর কৃতি স্যার। কৃতি ঠিক আছে, কিন্তু মানালি মারা গেছে। সামলে কৃতি। কৃতি, কৃতি, তুমি ঠিক আছো তো? আই এম সো গ্ল্যাড ইউ ওকে। থ্যাংক গড তুমি ঠিক আছো। আচ্ছা, কাল এক্স্যাক্টলি কি হয়েছিল তুমি বলতে পারবে? বৌদি, সারিকা, সারিকা, সারিকা কোথায় তুমি? বৌদি, সারিকা, সারিকা। কৃতি, কৃতি, কৃতি। তো তুমি ওনার দরজাতে ধাক্কা দিয়েছিলে। তো কৃতি, আপনি কি দেখেছিলেন? আপনার উপরে আক্রমণ কি করে হলো? সারিকার জোরে চিৎকারের আওয়াজ পেলাম, আমি তখনই ঘর থেকে বাইরে আসি। সারিকা, এইসব কি করে? কৃতি, কৃতি, সারিকা তুমি ঠিক আছো তো? কৃতি, আমি আমি আমার রুমে। কৃতি, আমি এখানে। ওকে 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 সারিকা, ইউ ডোন্ট ওয়ারি, আই এম কামিং। কৃতি সাবধানে, খুনি এখনো বাড়িতেই আছে। খুনি? সারিকা, তুমি ওকে দেখেছো যে কৃতির ওপর হামলা করেছে? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। সারিকা, সারিকা, কৃতি, কৃতি। সারিকা, সেই মুহূর্তে তুমি যা যা দেখেছো সেটা তুমি একটা পেপারের ওপর আঁকতে পারবে? হ্যাঁ স্যার, যখন আমি ওনাকে মানালি বৌদির পেছনে দেখেছিলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু ওই মুখটার একটা ঝলক দেখতে পেয়েছিলাম স্যার। যখন আমি আবার দেখি তো তখন আমি শুধু হাতটুকু দেখতে পাই। কৃতি আমার দিকে আসছিল আর তারপর পিছন থেকে হাত এলো, ওই হাতটা ওর ওপর হামলা করলো। লোকটা রেনকোট পরেছিল আর গ্লাভস আর একটা বড় চকপকি ঘড়ি, এই যে একেবারে সেরকমই হুবহু
যেমনটা আমি দেখতে পেয়েছিলাম। আই হোপ এই অর্ধেক ছবিগুলো দিয়ে আপনারা কিছু উপকার পেয়ে যাবেন হয়তো। চিন্তা করো না, এই অসম্পূর্ণ ছবিটা আমরা কমপ্লিট করব। ফেডরিক, মনোহরের কাছে এই পেন্টিং গুলো নিয়ে যাও আর বলো যে এই স্কেচ যেন কমপ্লিট করে। সারিকা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেতে পারেন, টায়ার্ড হয়ে গেছেন হয়তো। চলো সারিকা। এই লোকটাকে তো আগে কখনো দেখিনি স্যার। হতে পারে শুধু এই কাজের জন্যই হায়ার করা হয়েছিল। আর ঠিক সময়ে মানালি ওর প্ল্যানটা ভেস্তে দিল। খুব মন দিয়ে দেখো এই স্কেচটা। এটা সেই লোকটার ছবি যে মানালিকে খুন করেছিল। আপনারা কি একে কোনোদিন দেখেছেন? আমি তো বুঝতেই পারছি না আমাদের কেন সন্দেহ করা হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সবাই সারিকার আপনজন, আর আজ আমরা বিজনেসের সব কাজ ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র সারিকার জন্য। আর আপনাদের মনে হচ্ছে আমরা ওকে মারতে চাইছি? স্যার যে মারা গেছে ও আমার বউ স্যার, আর সারিকা আমার বোনের মতো। স্যার আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা মা মারা গিয়েছিল। সারিকার বাবা মাই আমাকে আদর যত্ন করে বড় করে তুলেছে। আমি আজ যা কিছু হয়েছি ওনাদের দুজনের জন্যই হয়েছি। আর স্যার আমি সারিকাকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এক্স্যাক্টলি, এক তো আমরা ওর জন্য নার্স রাখলাম, আর আপনারা সবাই আমাদেরকেই সন্দেহ করছেন। হ্যাঁ, সন্দেহ করছি তোমাদের সবাইকে। আমি নিজের চোখে দেখেছি কতটা ভালোবাসো তোমরা ওকে। আপনারা সবাই ভালোভাবেই জানেন যদি ওই বেচারির কিছু হয় তাহলে ওর কয়েকশো কোটি টাকার সম্পত্তির তোমাদের সবার মধ্যে ভাগ হবে। ওকে বাড়িতে রেখে তোমরা সবাই পার্টিতে গিয়েছিলে। ওখানে মালিনী কোনো কথা শুনেছিল যে কোনো খুনি ওকে মারতে চলেছে। মালিনী কাউকে কিছু না বলেই নিজে ওকে সাবধান করে আর চলে যায় সেখানে যেখানে খুনি মানালিকে মেরে ফেলে। আর যদিও পার্টিতে এই কথাটা শুনে থাকে তাহলে আপনাদের মধ্যে কেউ হবে? কেউ না? ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, আমাদের কড়া নজর থাকবে তোমাদের উপরে। অভিজিৎ, দয়া, ও বলছিল মানালি ওকে ফোন করেছিল যে মানালি পুলিশ নিয়ে ওর বাড়িতে পৌঁছচ্ছে। এক্স্যাক্টলি স্যার, কিন্তু ও না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে না পুলিশের সঙ্গে। হতে পারে কেউ ওর পিছু নিয়েছিল, তাই হয়তো ও ভয় পেয়ে গিয়েছিল। একটা কাজ করি আমরা, পঙ্কজ পুরবি, ওই পার্টিতে যে কয়জন লোক এসেছিল ওদের প্রত্যেকের নাম আর ফোন নাম্বার বের করো, আর খোঁজ নাও ওই রাতে মানালির বাড়ির আশেপাশে ওদের মধ্যে কার ফোন অ্যাক্টিভ ছিল। স্যার, হ্যাঁ স্যার ওই রাতে ওখানে 250 লোক ছিল, কিন্তু স্যার একজন হচ্ছে ঈশান। ওই রাত্রেও পার্টিতে ছিল, আর ওখান থেকে ও সারিকার বাড়ির দিকে গেল যখন মানালি পার্টি ছেড়ে গেল। আর ফোন ওখানেই বন্ধ হয়ে যায় ওদের বাড়িতে। স্যার আর একটা আজব ঘটনা ঘটেছে। মানালি সেই রাতে ওই বাড়িতে ফোন করেইনি, বরং সেখান থেকে ব্যান্ড্রায় গিয়েছিল কোয়াড্রাম, আর তারপর থেকে ফোনটা সুইচড অফ। মানালির সেলফোন তোর কাছেই ছিল ওই ক্রাইম সিনে। সুইচ অফ? আচ্ছা, এমনটা নয় তো যে ওই ফোনটা আসলে ঈশানের ফোন, ভুল করে ওখানে পড়ে গিয়েছিল? মানে ঈশান সেই রাতে সারিকা ভিলা এসেছিল। ডাকো ওই ঈশানকে বিউরোতে। স্যার আমি করেছিটা কি? আমাকে এখানে কেন ডাকা হয়েছে? ঈশান, একটু আপনার চশমাটা খুলবেন? চশমা? স্যার এটা তো উইদাউট নাম্বারের চশমা, এটা তো আমি রেগুলার পড়ি না। ডক্টর সালুকের কাছে নিয়ে যাও এটা। স্যার আমাকে এটা তো বলুন আমি করেছিটা কি? আমরা আপনাকে এখানে মানালি মার্ডার কেসের ব্যাপারে ডেকেছি। ক্রাইম সিনে আমরা চশমার ভাঙা কাঁচ পেয়েছি। আপনার চশমাটাকে ওই কাচের সঙ্গে ম্যাচ করিয়ে দেখব। কিন্তু স্যার আমি তো ওই জায়গায় যাইনি। যদি তুমি নাই গিয়ে থাকো তাহলে তোমার ফোন ওখানে ওই ভিলাতে কি করছিল? আর মানালির ফোন তোমার বাড়িতে মান্দ্রাতে কিভাবে পৌঁছলো? ওই স্যার পার্টিতে আমাদের ফোন এক্সচেঞ্জ হয়ে গেছিল, কারণ আমাদের ফোন দুটো এক। কি হলো মানালি ম্যাডাম,
আপনাকে চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত আমি? না তো, আসলে আমি ওই জয়ন্ত আর আকাশকে খুঁজছিলাম। আপনি ওদের কোথাও দেখেছেন? হ্যাঁ, ওরা দুজন ভেতরেই হবে। আসলে কি হয়েছে, এত চেঁচামেচি আর এই ডিস্কোতে আমি কিছু বুঝেই উঠতে পারছি না। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করে দেবেন ওদের খুঁজে পেতে? আমি ওদের ভেতর থেকে আপনার কাছে পাঠাচ্ছি। মানালি, ঈশান, তুমি তো বলছিলে মানালি খুঁজছে আমাদের। কোথায় মানালি? আরে এক্ষুনি তো এখানেই ছিলেন মানালি, কি জানি কোথায় চলে গেলেন। ওই দিকটা কি দেখি, চলো। স্যার, চলো। আমার ফোন সুইচ অফ ছিল, এই জন্য আমি মানালিকে বলতে পারি। সেই কারণে মানালি পুলিশকে ফোন করতে পারেনি। স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। খুনি না হলেও খুনির সঙ্গী তো হতে পারো, যে ওখানে ওই পার্টিতে উপস্থিত ছিল। তুমি পার্টিতে মালিনীর সমস্ত কথা শোনো, আর যখনই মানালি ওখান থেকে বেরোয় তুমি মানালির পিছু নাও। কোনো কায়দা করে তুমি মানালির ফোন তোমার বাড়ি ব্যান্দ্রাতে পাঠিয়ে দিলে, আর ওখানে পাওয়া চশমার কাঁচের টুকরো, আমাদের সন্দেহ ওটা তোমার চশমার রিপোর্ট তো আমরা পেয়েই যাব আমাদের ফরেন্সিক ল্যাব থেকে। ঈশান, শুধু ঈশানের কাছে কোনো কারণ নেই, কিন্তু সবার কাছেই কোনো না কোনো কারণ আছে সারিকাকে মারার জন্য। দিয়া আর অভয়, এদের দুজনের তো টাকার খুব প্রয়োজন ছিল, হতে পারে এরা দুজন করেছে। আর এদের প্রত্যেকের কাছে একটাই অজুহাত আছে, যে ওরা রিসেপশনের পার্টিতে ছিল। স্যার, এরা সবাই ওই রিসেপশন পার্টিতে প্রেজেন্ট ছিল, কিন্তু কোনো একজন খুনিকে ফোন করে সারিকা ভিলায় যেতে বলেছিল লেফট দিয়ে, যাতে সারিকা কিছু বুঝতে না পারে। তারপর সারিকাকে মারবে, কৃতিকে মারবে, আর সবাই ভাববে দেখে যেন মনে হয় চুরি করার উদ্দেশ্যে খুনটা হয়েছে। আর এই সব কিছুই মালিনী শুনে ফেলে। তারপর ননদকে বাঁচানোর জন্য ও বাড়ি ফিরে আসে, কিন্তু ও সেখানে খুন হয়। কিন্তু মারা যাওয়ার আগে ও খুনিকে আহত করেছিল। খুনি যাওয়ার সময় কৃতির উপরে হামলা করে, লুটের মাল আর ওর ননদকে ফেলে তারপরে সে বাইকে করে পালিয়ে যায়। শুধু একবার এই খুনির ব্যাপারে কিছু যদি জানতে পারি না, কিছু, তাহলে ধরে নাও মাস্টার মাইন্ড আমাদের হাতে। স্যার, খুনির বাইকের টায়ারের চিহ্ন, আশেপাশে পড়ে থাকা রক্তের ফোঁটা সব চেক করেছি, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। স্যার, মনে হয় যে খুনির কোনো পাস্ট রেকর্ড নেই। এর মানে হলো খুনি কোনো পেশাদার অপরাধী নয়। স্যার, মানালির জামা কাপড় থেকে আর নখ থেকে যে চুলগুলো পাওয়া গেছে, সালুঙ্কে স্যার সেটা টেস্ট করছে, হয়তো কিছু পাওয়া যাবে। আমার আন্দাজ একদম ঠিক ছিল, এবার শুধু ডিএনএ রিপোর্টটা দরকার। হ্যাঁ সালুকে। বস, হ্যাঁ, একটা কথা ঠিক যে ঈশান খুনি নয়, কারণ ক্রাইম স্পট থেকে এই যে চশমার লেন্সের ভাঙা টুকরো পাওয়া গেছে, এইগুলো ঈশানের চশমার সঙ্গে ম্যাচ করছে না। এক তো ঈশানের চশমার পাওয়ার 0, আর দ্বিতীয়ত ঈশানের যে চশমাটা তার লেন্সগুলো একদম নর্মাল, কিন্তু এই লেন্সটা ফটোক্রোম্যাটিক, মানে রোদের সঙ্গে রং পাল্টায়। আচ্ছা, ওই যে রক্ত পাওয়া গিয়েছিল ওই বাইকে টায়ারের মার্কের কাছে, সেটা কি খুনির রক্ত? হ্যাঁ, ওই রক্তটা খুনিরই, যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। আর মানালির নখে যে চুলটা পাওয়া গেছে ওটা নিশ্চয়ই খুনির। আসলে বস, হাতাহাতি করবার সময় চুল গোড়া থেকে উপড়ে আসে, অথচ এই যে চুলটা, এটা উপড়ে আসেনি, কাটা হয়েছে। আর এইটা দেখো স্ক্রিনে, যতগুলো চুল আছে সব আলাদা আলাদা রকমের, কোনো চুল সিধে, কোনোটা কোঁকড়ানো, আর ওগুলো রং দেখো, প্রত্যেকটা চুলের রং আলাদা, কোনোটা কালো, কোনোটা ব্রাউন, কোনোটা ডার্ক ব্রাউন, আর ওই গোল্ডেনও আছে। এই চুলগুলো একটা লোকের হতেই পারে না। আলাদা আলাদা লোকের চুল? হ্যাঁ দয়া, এই চুল থেকে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পেয়েছি,
যেমন হচ্ছে কেরাটাইন, ফিফটাইন, আরো অনেক কিছু। আমার মনে হচ্ছে না যে এই চুলগুলো কোনো একজন লোকের মাথার চুল। হ্যালো, ও গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নিউজ, বাই। ডিএনএ টেস্টের রিপোর্ট, এই রিপোর্ট এই বিষয়টা কনফার্ম করছে যে এই যে চুলগুলো সেগুলো কোনো একজন ব্যক্তির চুল নয়। যে লোকটার ড্রেসের ওপর আলাদা আলাদা চুল আছে, আলাদা আলাদা লোকের কাটা চুল, সেই লোক কোনো বড় সেলুনে কাজ করে, হেয়ার স্টাইলিস্টের। স্যার, এ তো বিমল, আমাদের স্পায়ের স্টার হেয়ার স্টাইলিস্ট। স্যার, এখানে যেই আসুক না কেন সবাই ওর কাছেই হেয়ার স্টাইল করতে চাইতো। কিন্তু স্যার, এই কিছুদিন ধরেই হলো এই টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। এর জুয়া খেলার খুব অভ্যাস ছিল। কিন্তু স্যার, এই খুন করবে এটা স্যার আমি একদম ভাবতেই পারছি না। যাই হোক, এখনো কোথায় আছে বলতে স্যার, পারবেন? একে এখন কোথায় পাবেন এটা আমি বলতে পারবো না, তবে কিছুদিন যাবত এখানেও কাজে আসছে না, আর নাও ও আমার ফোন তুলছে। আপনি ওর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিন আমাদের। হ্যাঁ স্যার, আমি এখনই আনছি। ও নো, এ তো গেছে। বিষ খেয়েছে। এখানে আঘাত লেগেছে আর এই কাঁধেও নখের চিহ্ন। মানে এই হলো সেই যে মানালিকে খুন করেছে। দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, আমি বিমলের বাইকটা চেক করলাম স্যার। বাইকটার হ্যান্ডেলে শুকিয়ে যাওয়া রক্ত আর কাঁদালে আই এম শিওর স্যার এগুলো ওই বাড়িটার ব্যাকইয়ার্ড থেকেই লেগেছে। স্যার, স্যার, এই ভেঙে যাওয়া চশমা আর এই রেনকোট পেয়েছি। রেনকোটে রক্ত লেগে আছে। এই দেখতে পাচ্ছ, বাঁ হাতে ঘড়ি। হ্যাঁ, তাহলে স্যার যদি বিমল বাঁ হাতে ঘড়ি পরতো তাহলে ও কি করে বলল যে ডান হাতে ঘড়ি পরা ছিল? রাতে পার্টিতে মানালি কেউ সারিকাকে খুন করবে সেই আলোচনা শুনে ফেলে, আর তখন মানালি ঈশানের কাছে সাহায্য চায়। ওকে বলে যে জয়ন্ত আর আকাশকে ওখানে পাঠিয়ে দিতে। এর মানে আকাশ আর জয়ন্ত দুজনেই নির্দোষ। বাকি রইল এই তিনজন, রজনী, অভয় আর দিয়া। ওই খুনের মাস্টারমাইন্ড এই তিনজনের মধ্যেই কেউ হবে। আচ্ছা স্যার, ওই কলের অন্যদিকে কে ছিল? স্যার, ওই বিমল হতে পারে। না স্যার, আমি বিমলের ফোন রেকর্ড চেক করেছি। ওই রাত্রে ওদের মধ্যে কেউই বিমলকে ফোন করেনি। তাহলে অপর প্রান্তে কে ছিল সেদিন? ল্যান্ডলাইন? আচ্ছা, ওদের বাড়ির ল্যান্ডলাইন ফোন? হ্যাঁ, হতে পারে। ফ্রেডি, পঙ্কজ, একটু খোঁজ নিয়ে দেখো তো 11টার আশেপাশে ওদের ল্যান্ডলাইনে কেউ ফোন করেছিল কিনা। ওই মেয়েটার কথা অনুযায়ী খুনি ডান হাতে ঘড়ি পড়েছিল, যেখানে বিমল বাঁ হাতে ঘড়ি পড়েছিল। আরও এটাও বলেছিল যে খুনি যে রেনকোট পরেছিল সেটা ব্লু কালারের ছিল, কিন্তু আমরা বিমলের বাড়ি থেকে যে রেনকোট পেয়েছি সেটা কালো ছিল। হতে পারে সারিকা কিছু ভুল করেছিল, ঠিকমতো দেখতে পাইনি ও। স্যার, স্যার, ওই রাতে 11:30টার সময় বাড়ি থেকেও ফোন করেছিল। কে ফোন করেছিল? আপনারা সত্যি বলছেন এই সব কিছুর পেছনে আমার নিজের লোকের হাত আছে? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। স্যার, আপনারা আবার কেন খোঁজ খবর নিচ্ছেন? একবার তো খোঁজ খবর নিয়েছেন। সেদিন প্রমাণ একত্রিত করার জন্য আর আজ কেস ক্লোজ করার জন্য। আপনি একটু অপেক্ষা করুন, এখনই সবকিছু জানতে পেরে যাবেন। স্যার,
পেয়ে গেছি। কিন্তু এটা তো সেই রেনকোটটাই যেটা ওই খুনি পড়েছিল। এখানে কি করে এলো? বলছি, তুমি বলেছিলে যে মানালি তোমাকে দৌড়ে এইখানে বাঁচাতে এসেছিল। কারণ ও ওখানে পার্টিতে শুনেছিল যে কেউ তোমাকে খুন করতে চায়। কিন্তু সে খুনি ছিল না, সেই ছিল যে এই পুরো প্ল্যানটা করেছিল। আর যার সঙ্গে ওর ফোনে কথা হয় সেও কিন্তু খুনি নয়, অন্য কেউ ছিল। সেই সময় এই বাড়িতেই সে তোমার সঙ্গে উপস্থিত ছিল। বাড়িতে? ওই সময় আমার সাথে? কৃতি, কারেক্ট? এটা পুরো প্ল্যান ছিল। খুনি কাজ ভেঙে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু গন্ডগোল তখন হলো যখন ও মানালিকে মারল সারিকা ভেবে। মানালি তো মারা গেল, কিন্তু মরার আগে ও খুনিকে এতটাই আহত করে দিয়েছিল যে খুনি এখানে সারিকাকে মারার জন্য দাঁড়ায়নি, পালিয়ে গেছে। স্যার স্যার, 1 মিনিট। যদি খুনি পালিয়ে গেল তাহলে কৃতিকে কে মারলো? কারণ সারিকা নিজের চোখে কৃতির ওপর হামলা হতে দেখেছে। হ্যাঁ, আমি দেখেছিলাম। ওই হাতটা এলো আর ও কৃতির ওপর হামলা করেছিল। হামলা তো হয়েছে, কিন্তু করলোটা কে? আপনারা সবাই আমাকে এভাবে কেন দেখছেন? এর উত্তর তো শুধু তুমিই দিতে পারবে কৃতি। ও রাত ঠিক 10:30টার সময় শুয়ে পড়েছিল। আর মানালি কাউকে ফোনে কথা বলতে শুনেছিল রাত 11:10 আর সেই ফোনটা এসেছিল এই বাড়ির ল্যান্ডলাইনে। কে রিসিভ করেছিল সেই কলটা? যদি আমরা এটা মেনেও নিই যে বিমল তোমার ওপর হামলা করেছে, তাহলে ও তোমাকে বাঁচিয়ে রাখলো কেন? ও মানালিকে এত নৃশংসভাবে মারলো, আর তোমাকে শুধু এই একটা আঘাত কেন? ও সারিকাকে কেন মারলো না? আর এই চুরি করা টাকা ছেড়ে পালালো কেন? আর সব থেকে বড় প্রশ্ন, ও খুনিকে এই ব্লু কালারের জ্যাকেট পরে থাকতে কি করে দেখলো? কি করে দেখলো সেই ঘড়িটা যা বিমল লেফট হ্যান্ডে পড়তো, রাইট হ্যান্ডে নয়? বিমলের রেইনকোটের কালার ছিল ব্ল্যাক। ঠিক চিনেছেন আপনারা। ওই হামলা আমি নিজেই করেছিলাম। সারিকা, সারিকা কোথায় তুমি? মানালি এখানে এই সময়? সারিকা, কৃতি, I am coming, Sarika, don't worry. কৃতি। কারণ আমি চাইনি কেউ আমার উপর সন্দেহ করুক। আর তুমি যখন এত কিছু বলেই দিলে, তখন ওই মাস্টার মাইন্ডের নামটাও বলে দাও। হ্যাঁ, আর তুমি যদি বলো ওর নামটা আমি বলে দিই, যে মানালিকে মেরেছে আর সারিকাকে মারতে পারতো। কি রজনী দেবী? আপনি জানেন আমরা কার কথা বলছি? রজনী, তুমি? হ্যালো, কিলার শার্প 11:30টায় পৌঁছে যাবে। সারিকার খেলা শেষ, যে কোনো মূল্যে করতেই হবে। ওই আমার বাকি টাকাটা? তুমি তোমার পয়সা পেয়ে যাবে। ওকে। রজনী, তোমার জন্য আমি আমার বউকে... আমার পয়সার দরকার ছিল। সারিকার বেবি সিটিং করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আর এইসব তোমার জন্য হয়েছে আকাশ।
তোমার জন্য আমরা সবাই সারিকার আয়া হয়েছিলাম। আমাকে আমার জীবন যাপন করতে হতো আগের মতো, এই জন্য আমি প্ল্যান করেছিলাম আর কৃতিকে বাড়িতে নিয়ে এসেছিলাম। পার্টিতে যাওয়াও আগে থেকেই ঠিক ছিল, যাতে আমি সময় পাই প্ল্যান করার। সব ঠিক চলছিল, শুধু বিমলের ব্যাপারে একটু ভুল হয়ে গেল, না হলে। এত কিছু হয়ে যাওয়ার পরেও দেখছি তোমার কোনো অনুতাপ নেই, বরং নিজের প্ল্যান নিয়ে গর্ব করছো। তুমি অনেক সময় পাবে নিজের প্ল্যানের ভুল ত্রুটি ধরার, কারণ তোমার এই বাকি জীবন এবার তোমাকে জেলের মধ্যে বসেই কাটাতে হবে। গুড মর্নিং মানসী। গুড মর্নিং। এত বেলা হয়ে গেল, আমাকে ডেকে দাওনি কেন? আজকে তোমার ছুটি না, তাই ভাবলাম তুমি আজ বিশ্রাম করো। চা খাবে? হ্যাঁ, চা খাও। এখনই করছি। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। তুমি কাজ বেশি করো, তোমার বেশি বিশ্রামের দরকার। আরে আমার কাজটা তেমন সমস্যা নয় যতটা তুমি মনে করো। মৃতদেহ মানুষকে আর কি সমস্যায় ফেলতে পারে, পড়ে থাকে চুপচাপ। তুমিও না। আচ্ছা, সব ফরেনসিক ডক্টরই কি তোমার মতো হয়? আরে আমি মজা করছি না, মৃতদেহের সাথে থাকা খুবই সহজ, অন্তত সারাদিন বক বক করে না। তাহলে যাও প্রথম স্ত্রীর সঙ্গে গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ, হট টপ রেডি করে রেখেছি, তুমি ওখানে গিয়ে বিশ্রাম করো আর ফ্রেশ হয়ে এসো। আমিও তাড়াতাড়ি তৈরি হইনি, একসাথে ব্রেকফাস্ট করা যাবে। দেখো এই যাবো আর আসবো। গুড মর্নিং মম। গুড মর্নিং বাবা। কি ব্যাপার, এত সুন্দর সুগন্ধ কিসের? কি রান্না হচ্ছে? ওটা তো খাওয়ার পরই জানতে পারবি। বাবা, বাবা, কেশব, কেশব, বাবা দরজা খোলো। বাবা, বাবা, কেশব, বাবা, এসব কি হয়ে গেল? না না, আজকে এই যে ফুচকাটা আমরা খাচ্ছি না, আমার কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। কলেজে এমন কি করতেন স্যার? আরে পঙ্কজ, আমাদের কলেজে, মেডিকেল কলেজে যত ব্যাচমেট ছিল, ঘনিষ্ঠ বন্ধু, সবাই একসঙ্গে বসে যেতাম টেবিলের ওপরে আর বাজি ধরতাম 1 মিনিটের মধ্যে কে কতটা ঝাল আর কত বেশি ফুচকা খেতে পারে। আরে ভাই 1 মিনিট, এই দেখো কলেজ ফ্রেন্ডের নাম করেছি আর কলেজ ফ্রেন্ডের ফোন এসে গেছে। হ্যালো, হ্যাঁ কেশব। দাদা, দাদা একটু সাহায্য করুন। মানসী, কিছু করুন দাদা, প্লিজ সাহায্য করুন। ব্যাপারটা কি মানসী? উনি মারা গেছেন। মানসী, মানসী, মানসী কি হয়েছে? আমি রান্নাঘরে ছিলাম হ্যাঁ, আর কেশব বাথরুমে। বাথরুমে? তারপর জোরে চিৎকার শুনি। এখানে তো পুরো জলে ভর্তি, সাবধানে। স্যার, স্যার পিঠে তো দাগ রয়েছে, কিন্তু ব্লিডিং কোথা থেকে হয়েছে? হ্যাঁ, আঘাতটা খুব জোরেই হয়েছে, কিন্তু কোনো ক্ষত তো দেখা যাচ্ছে না। একটা কাজ করছি, বডিটাকে ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। তুমি কি দেখেছিলে? কি হয়েছিল কি এখানে? অ্যাকচুয়ালি স্যার, আমি, মা আর রতন আমরা 3 জন হলে ছিলাম। হঠাৎ করে জোরে একটা শব্দ পেলাম, মনে হলো যেন বোম ফেটেছে। আমরা 3 জন বাথরুমের দিকে দৌড়ে এলাম আর দেখলাম যে বাবা। বোম ফেটেছে? যদি বোম ফাটতো তাহলে এখানে তো সব ভাঙাচোরা থাকতো, সেরকম তো কিছুই নেই। স্যার, হয়তো ব্লাস্টের জন্যই হয়তো এই জল বাইরে এইভাবে পড়ে রয়েছে। কিন্তু পুরবি, এখানে তো কোনো ব্লাস্টের চিহ্নই পাওয়া যাচ্ছে না। আপনাদের কি মনে হয় কে কে করতে পারে? আই মিন আপনার হাজবেন্ডের
কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো রকম ঝামেলা? কারোর সঙ্গে কখনো কোনো শত্রুতা ছিল না। স্যার বাবা কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি। উনি একজন সাকসেসফুল ডাক্তার ছিলেন, প্রাইভেট হসপিটালে চাকরি করতেন। হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটাল, শত্রু তো ছেড়েই দিন, উনি কখনো কারোর সাথে ঝগড়াও করেননি। মানুষে চিন্তা করো না, যে এই কাজটা করেছে তাকে আমরা ছেড়ে দেব না। তোমাদের কাছে এটা আমার প্রতিজ্ঞা, ওকে খুঁজে বার করবই, আর সে কঠিন থেকে কঠিনতর সাজা পাবে। হ্যাঁ শালুকে, কিছু পেলে? স্যার কেশব বাবুর শিরদাঁড়ার হাড় ভেঙে গেছে, ইন্টারনাল অর্গানও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। এই একটা বাথটাবে বসে বসে এত বড় ইনজিউরি? বস, কেশবে যে ধরনের চোট লেগেছে এটা এই রকম একটা আঘাত যেমন বোম ব্লাস্টে হয়ে থাকে। আরে স্যার, আমরা পুরো এরিয়াটাই চেক করেছি, আপনিও তো ছিলেন ওখানে, ব্লাস্ট হওয়ার মতো কিছুই তো ছিল হ্যাঁ না। মানছি, সেখানে আমরা কিছুই পাইনি, কিন্তু তবুও এটা আমার দৃঢ় বিশ্বাস এর চোটটা বোম ব্লাস্টের কারণেই। আরে কিভাবে হয়, যখন ওখানে কোনো বোম ছিলই না, তাহলে ব্লাস্ট হবে কি করে? কিন্তু এনার শিরদাঁড়ার হাড় যে অ্যাঙ্গেল থেকে ভেঙেছে সেটা থেকে একদম পরিষ্কার যে যেটা হয়েছে বা ব্লাস্ট যাই হয়ে থাক সেটা নিচের দিক থেকে হয়েছে, জলের ভেতর। এটা ওই বাথটাবের জলের অ্যানালিসিস। আপনি ওই জলে কিছু পেয়েছেন? হ্যাঁ, জলে অনেক কিছু পাওয়া গেছে। ওর ঘাম পাওয়া গেছে, ওর গায়ের চুল পাওয়া গেছে, ও যে শ্যাম্পু দিয়ে চান করছিল সেই শ্যাম্পুর অংশ পাওয়া গেছে, ও গায়ে সেন্ট মেখেছিল সেই সেন্টের গন্ধ পাওয়া গেছে। আমার তো মনে হয় তুমি ভুল করছো, তুমি আবার একবার চেক করো। আবার করার কোনো দরকার নেই, আমি 100% শিওর যে এই ঘটনাটা বোম ব্লাস্টের কারণেই হয়েছে, দ্যাটস অল। এই ইনভেস্টিগেশন তুমি বন্ধ করো। বন্ধ করবো মানে তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই, প্রপার ইনভেস্টিগেশন করার ব্যাপারে। আর অভিজিৎ, দয়া, ডক্টর কেশবের ইনভেস্টিগেশন আমরা করব। শালুকে দেখো, আমার কথাটা শোনো, আমি জানি ডক্টর কেশব তোমার খুব কাছের বন্ধু ছিলেন, আর তুমি সিআইডি প্রসিডিওরটা তো জানো। আমার কথা শোনো, অভিজিৎ দয়ার সঙ্গে বসো, আর কেশবের ব্যাপারে যা কিছু জানো সব কিছু বলে দাও ওদের। হয়তো উনি এমন কিছু কথা বলেছিলেন যেটা আমাদের কেস সলভ করতে কাজে লাগবে। আরে ভাই তুমি প্লিজ শালুকে, আমার কথাটা শোনো। ওকে। দেখ পঙ্কজ, কেশববাবু যে হসপিটালে কাজ করতেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করো খুব ভালো করে, দেখো কিছু পাওয়া যায় কিনা। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চাই। না পুরবি না। কি কিছু পেলে? স্যার কেশব বাবুর ফোন রেকর্ডে কিছুই নেই, কোনো হুমকির SMS, কোনো রকম আনইউজুয়াল ফোন কল, কোনো রকম আনইউজুয়াল জিনিস কিছু নেই। ভাই আমি বলছি, কেশব একজন সহজ সরল লোক ছিল, শুধু নিজের কাজের দিকে মন ছিল, কারোর সঙ্গে কোনো গন্ডগোল ছিল না, ওর কোনো শত্রু থাকতেই পারে না। স্যার হসপিটাল থেকে কিছু পাওয়া যায়নি? ফেডরিক আর পঙ্কজ ওরাও দুজনে কিছু পায়নি। হ্যালো শালুকে, শালুকে, কেমন আছিস ভাই? চিনতে পারছিস? কে বলছো? আরে আমি হলাম তোর পুরনো বন্ধু। শালুকে, তুই তোর বন্ধুকে ভুলে গেলি? চল, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি আমার বন্ধুকে কিন্তু ভুলিনি। আমার উপহারটা পেয়েছিস তুই? ওই লাশ। কে তুমি, আর তুমি কেশবকে কেন মেরেছো? আবারও ভুল প্রশ্ন করলি শালুকে, ভুল। কেন নয়, তোর তো প্রশ্ন করা উচিত ছিল কেশবকে আমি কিভাবে মেরেছি। আরে জিজ্ঞেস কর। তুই এমনিও ধরতে পারবি না, তুই তো এমনিতেই টাইম ওয়েস্ট করে যাবি অ্যানালাইসিস আর থিওরির মাধ্যমে। বোম ব্লাস্টের ব্যাপারে খোঁজ খবর পেলি তুই? হ্যাঁ, বাথটাবের জল পরীক্ষা করেছিস? আর কেশবের শত্রুর নাম লিস্ট করেছিস? এখনো করিসনি? তাড়াতাড়ি কর শালুকে, কি করছিস তুই? আমি তোমাকে। স্যার নন ট্রেসেবল ফোন ছিল, মাল্টিপল লোকেশনস। ও মাই গড,
ডক্টর সালুকে আপনি এই লোকটার আওয়াজ চেনেন? না, আমি বুঝতেই পারছি না কে ফোন করছে। এ আমাকে নিয়ে ঠাট্টা করছে। এ মনে করছে আমি কোনো সূত্র খুঁজেই পাবো না। হিন্টস তো দিয়ে দিয়েছে সালুকে, ও তো মজা পাচ্ছে, কিন্তু না চাইতেই ও আমাদের দুটো ক্লুজ দিয়েছে। 1 নম্বর, ও তোমাকে আগে থেকেই চেনে, আর নাম্বার 2, ও এই বাথটাবের ব্যাপারে সমস্তটাই জানে। কিন্তু আমার শত্রু কি আছে ভাই? সে যে কেউ হতে পারে। আপনি এত ক্রিমিনালকে জেলে পাঠাতে সাহায্য করেছেন। এ আমার থেকে কি চায়টা কি? প্রতিশোধ। ও তোমার কাছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু স্যার আমরা জানতে পারবো কিভাবে এটা কে? পুরোপুরি অপরাধী চুপ করে থাকতে পারে, কিন্তু ওর করা অপরাধ কোনোদিন নীরব থাকবে না। ওই বাথটাবের ব্যাপারটা খুব ভালো করে তদন্ত করো। কেশবের মৃত্যুর রহস্য ওই বাথটাবেই আছে। আপনারা এই বাথটবটা কোথা থেকে কিনেছিলেন? কেশব কিনেছিল, আমাদের বিবাহবার্ষিকীর উপহার। কোথা থেকে কিনেছিল তা তো আমি জানি না। আপনার হাজব্যান্ডের রেকর্ডে ক্রেডিট কার্ড স্টেটমেন্টে কোনো টাব কেনার কোনো ট্রানজাকশন তো নেই। উনি হয়তো ক্যাশ টাকা কিনেছিলেন এটা। এটার বিল বা রিসিট কিছু আছে আপনার কাছে? বিল হয়তো ড্রয়ারে আছে। সালুকে দাদা, কিছু জানা গেল কি হয়েছিল, কেমন করে হলো? না মানুষ, আমরা খোঁজ করছি, কিন্তু তুমি চিন্তা করো না, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। এসব কি করে যে হলো? আচ্ছা শোনো, আমি টপটা তো নিয়ে যাচ্ছি না, কিন্তু এই টপটার ওয়াটার হিটারটা আমি ল্যাবে নিয়ে যাচ্ছি। ওটাকে চেক করব আর জানতে পারা যাবে যে ওখানে কোনো প্রবলেম ছিল কিনা। ঠিক আছে, নিয়ে যান, কিন্তু ওই টবে কোনো সমস্যা ছিল না, শুধু সামান্য প্রবলেম ছিল। প্রবলেম কি? কি প্রবলেম ছিল? স্যার, কিছুদিন আগে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইতে ভোল্টেজ প্রবলেম হয়েছিল, যার কারণে কিছু ইলেকট্রনিক জিনিসেও ফল্ট চলে এসেছিল, আর স্যার টবেও ফল্ট এসেছিল। আচ্ছা, তাহলে ঠিক কে করেছিল? কেশব শোরুমে ফোন করেছিল, তারপর একজন টেকনিশিয়ান বাড়িতে এলো। তিনি কি এসে রিপেয়ার করে দিয়েছিলেন? হ্যাঁ, একদম ঠিক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে যে ওটা রিপেয়ার করার পর প্রথমেই কেশব ইউজ করেছে। ভিসাজ সেরামিক্স। হ্যাঁ স্যার, আমি ভূষণ। আই এম দ্য স্টোর ইনচার্জ। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? দেখুন, আপনাদের এখান থেকে কেনা একটা বাথটাবে একটা লোকের মৃত্যু হয়েছে। সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানে কোনো কমপ্লেন এসেছিল কি ডক্টর কেশবের ওখান থেকে? ডক্টর কেশব? হ্যাঁ স্যার, করেছিল। তো কমপ্লেন আসার পরে আপনারা কি করেছিলেন? আমাদের কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমি কোম্পানির আউটলেটে আমি এই সমস্ত জানিয়ে দিয়েছি, আর ওরা ওখান থেকে এসে টেকনিশিয়ান রিক্রুট করে প্রবলেমটা সলভ করার জন্যে। এই বাথটাবটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারেন? কিভাবে কাজ করে ওটা? শিওর স্যার। নবী স্যার, 1 মিনিট প্লিজ। স্যারকে বলে দাও বাথটবের ব্যাপারে। হ্যালো স্যার। স্যার, এটা স্টেট অফ দ্য হার্টের বাথটাব। মার্কেটে যা পাওয়া যায় তার থেকে এই বাথটাবটা বেশি অ্যাডভান্স। স্যার, এর মধ্যে একটা মেটাল রড থাকে যার মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো আর কমানো যায়, আর তার দরুন আপনি ঠান্ডা আর গরম জল পেয়ে থাকবেন। ইজ ইট পসিবল যে কোনো কারণে এই টাবটা ব্লাস্ট হয়ে যায়? ব্লাস্ট? না স্যার। না কোনো টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে। না স্যার, এই ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছে তাতে ব্লাস্ট হতেই পারে না। স্যার, এর মধ্যে হিটিং আর কুলিং টাইম একেবারে আলাদাভাবে তৈরি, যাতে একটা রডের মধ্যে দিয়ে জল যায়। যদি কারোর এক্সট্রা হট আর এক্সট্রা কুল জল দরকার, তখন এই রডটা কাজ করা বন্ধ করে দেয়, আর তারপরে জল ওয়াটার ট্যাঙ্ক থেকে অ্যাক্টিভেট করা শুরু করে। স্যার, কেশব স্যারের ব্যাপারে শুনে খুব খারাপ লাগছে। উনি আমাদের প্রথম কাস্টমার যিনি এই ধরনের বাথটাব কিনেছিলেন। দুজন কাস্টমার? হ্যাঁ স্যার, কেশব স্যারের সাথে এসেছিলেন এবং তিনিও ডক্টর ছিলেন। ওনার ডিটেলস পেতে পারি? শিওর স্যার। ডক্টর অশোক, খৈতান রোড, বাংলো সি, 165। স্যার, কাকতালীয়ভাবে দুজনে একই দিনে কিনেছিলেন, আর দুজনের সমস্যা একই সময়ে হয়েছিল। ডক্টর অশোকের ওখান থেকেও ফোন এসেছিল? হ্যাঁ স্যার। কোন টেকনিশিয়ান ওখানে গিয়েছিল? সে তো ফ্যাক্টরি থেকে জানা যাবে। আপনাদের ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ অভিজিৎ। ডক্টর সালুকে, ওই হট টাবটা এই ডক্টর ছাড়া আরেকজন ডক্টরও কিনেছিলেন। কে? ডক্টর অশোক। ডক্টর অশোক? আরে ভাই, ও তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার ব্যাচমেট স্যার। স্যার, আমরা যাচ্ছি ডক্টর অশোকের বাড়িতে, কিন্তু উনি ফোন তুলছেন না। ফোন ধরছে না? ঠিক আছে, আমি ট্রাই করছি। ওকে।
কি হয়েছে শালুকে? হ্যাঁ, বাস ওই অভিজিতের ফোন ছিল। ও বলছিল যে ডক্টর কেশবের সঙ্গে সঙ্গে ডক্টর অশোকও একটা বাথটব কিনেছিল। আমি একটা কাজ করছি, অশোকে ট্রাই করছি। হ্যাঁ। স্যার আপনি এসে গেছেন? আমি না মেয়েটাকে আনতে একটু স্কুলে যাচ্ছিলাম। আমি খাবার বানিয়ে দিয়েছি আর ঘরও পরিষ্কার করে দিয়েছি, সব কাজ করে দিয়েছি। আপনার ওই ঠান্ডা জলের টব আছে না, ওটাও ভরে রেখে দিয়েছি। আমি যাব স্যার, খুব দেরি হয়ে যাচ্ছে। কালকে সময় মতো চলে এসো। ঠিক আছে স্যার, আমি যাই। অশোকবাবু, অশোকবাবু, স্যার ওনার গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে, ভেতরেই থাকবেন। তাড়াতাড়ি দরজাটা খোলো। ও নো, অশোকবাবু, অশোক ডক্টর কেশবের সঙ্গে হয়েছিল। এনার পিঠে তো কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার মেঝেতেও কিন্তু অত বেশি জল নেই। মাই গড, এর মানে হলো এখানে কোনো ব্লাস্ট হয়নি। এনার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। ডক্টর সালুকে বলতে হবে যে ওনার আরো একজন বন্ধু মারা গিয়েছেন। মাই গড, আজকে এখানে কি হয়েছিল? যা দেখেছিলেন সবটাই বলবেন। স্যার আজকে আমার ছেলেকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার কথা ছিল, তো আমি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে ফেলি, যাতে স্যার আসলেই আমি তাড়াতাড়ি আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি। আমাদের স্যার ঠান্ডা জলে স্নান করতে খুব ভালোবাসতেন স্যার, সেই জন্য আমি তাড়াতাড়ি বাথটবে ঠান্ডা জল ভরে দিয়েছিলাম, যাতে স্যার আসে আর আমাকে তাড়াতাড়ি চলে যেতে দেয়। ওই টবে ঠান্ডা জল আপনি দিয়েছিলেন? কিভাবে, এটা কিভাবে করেছিলেন? স্যার আমি টবটা জলে ভরে দিয়েছিলাম, জল ঠান্ডা করার জন্য রিমোটের সবুজ বোতামটা টিপে দিয়েছিলাম, ব্যাস। মনে হচ্ছে ওই ঠান্ডা জলেই অশোকবাবুর প্রাণটা গেছে। বডিটা অনেক ঠান্ডা ছিল। আমি ভেবেছিলাম এতদিন পরে স্যার ঠান্ডা জলের টবে বসলে ভালো লাগবে স্যারের। অনেক দিন পর? তার মানে? স্যার আসলে টবটা কিছুদিন ধরে খারাপ ছিল, বোধহয় কিছু কারেন্টের সমস্যা হয়েছিল। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন, যেরকম ওনার বাড়িতেও হয়েছিল। তার মানে নিশ্চয়ই কেউ দুজনেরই বাড়ির ইলেকট্রিক বক্সে কিছু একটা গন্ডগোল করেছে। টেকনিশিয়ানদের ফ্যাক্টরি থেকে তো পাঠানো হয়, ওখানে গিয়েই দেখতে হবে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানকার ঠিকানা ভিসা স্টোরের ম্যানেজারই আমাদের দিয়েছেন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি ধরনের কেস স্যার? অ্যাকচুয়ালি